আসসালামু আলাইকুম। আজকে এক্সপ্লেন করব সদ্য রিলিজ প্রাপ্ত মুভি যার নাম হচ্ছে দোপাত্তি। মুভির শুরুতেই আমাদের একটি কাপলকে দেখানো হয় যারা মাউন্টেনে গিয়েছে প্যারাগ্লাইডিং করার জন্য, কিন্তু হঠাৎ করে কোনো একটা সমস্যার কারণে প্যারাশুটটা নিচের দিকে পড়তে থাকে। আর তখনই সেখানে মিডিয়া, পুলিশ সব এগুলো নোটিস করে চলে আসে আর তাদেরকে বাঁচানোর চেষ্টা করে। শেষমেশ তাদেরকে উদ্ধারও করে ফেলে। উদ্ধার করার পরে আমরা জানতে পারি যে কাপলটা সেখানে ছিল তারা হচ্ছে হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ। ওয়াইফের নাম হচ্ছে সৌম্যা আর হাজব্যান্ডের নাম হচ্ছে ধ্রুব। তারপরে সেখানে ইন্সপেক্টর বিদ্যা নামের একজন মহিলা আসেন, যে হচ্ছে একজন পুলিশ অফিসার বর্তমানে এই এরিয়ার। তিনি এখানে আসার পরে সেই যে ওয়াইফ ছিল সৌম্যা তাকে জিজ্ঞাসাবাদ করেন। জিজ্ঞাসাবাদ করার পরে সে বলে যে তার হাজব্যান্ড তাকে মারার চেষ্টা করেছিল এবং সেই জন্যই সে তাকে প্যারাগ্লাইডিং থেকে ফেলে দিতে চেয়েছিল। তখনই বিদ্যা তাকে অ্যারেস্ট করে সেখান থেকে নিয়ে যায়। পুলিশ স্টেশনে যাওয়ার পরে সৌম্যাকে আবার জিজ্ঞেস করে যে কি হয়েছে। তখন সৌম্যা বলে যে আমার হাজবেন্ড আমাকে জানে মেরে ফেলতে চায়। অন্যদিকে ধ্রুব চিৎকার করতে থাকে যে সে একদম মিথ্যা কথা বলছে, এটা একদমই সত্যি নয়। যাই হোক, এখান থেকে সিন 3 মাস আগে শিফট হয় এবং আমাদের দেখানো হয় বিদ্যাকে, যে এখানে সদ্য ট্রান্সফার হয়ে এসেছে। আসলে বিদ্যার একটা ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে যে সে পুলিশের যত ধরনের নিয়ম কানুন আছে সেগুলো পালন করতে চায় এবং অবৈধ কোনো রকম কাজ করতে চায় না, তাই তার বিভিন্ন রকম সময়ে ট্রান্সফার হতেই থাকে। যাই হোক, সেখানে যে পুলিশ অফিসার ছিল তার হেড, সে তাকে বলে যে তুমি এখানে ট্রান্সফার হয়ে এসেছো এবং আমি চাই যেন তুমি কাজ সবসময় ভালোভাবে করো। সে বিদ্যাকে বোঝানোর চেষ্টা করছিল। তখনই হঠাৎ করে সেখানে কনস্টেবল আসে আর বলে যে আপনার একটা আর্জেন্ট কল এসেছে, এখনই যাওয়া লাগবে। তারপরে বিদ্যা সে যেখান থেকে করা হয়েছে সেখানে যায়। যাওয়ার পরে দেখতে পারি আমরা সেই সৌম্যাকে, যাকে আমরা 3 মাস পরে দেখতে পেরেছিলাম। যাই হোক, সৌম্যাকে জিজ্ঞেস করা হয় যে কি হয়েছে, এখান থেকে কল করা হয়েছিল কিনা, কিন্তু সৌম্যা বলে যে এখান থেকে কোনো কল করা হয়নি, বরঞ্চ তার ফেসের মধ্যে কিছু আঘাতের দাগ দেখতে পাওয়া যায়। কিন্তু বিদ্যা এটা বিশ্বাস করতে পারছিল না যে এখান থেকে কল করা হয়নি। সে কিছুটা সন্দেহ করে বসে, কিন্তু তার কাছে কোনো প্রমাণ ছিল না যে এখানে কোনো একটা সমস্যা হয়েছে। যাই হোক, তাই সেখান থেকে সে চলে যায়। এর পরের দিনের দৃশ্য দেখানো হয়, যেখানে একটা প্যারাগ্লাইডিং এর সমস্যা হওয়ার কারণে অনেক মানুষ একজোট হয়ে গিয়েছিল এবং বিভিন্ন ধরনের ঝামেলা সৃষ্টি হচ্ছিল। তাই সেখানে যে প্যারাগ্লাইডিং এর ওনার রয়েছে সে এসে এই ঝামেলাটা শেষ করে দেয়। তখনই সেখানে বিদ্যাও চলে যায় এবং তার সাথে কনস্টেবলও যায়। যাওয়ার পরে কনস্টেবল বলে যে ম্যাম, কালকে রাত্রে আপনার যে একটা কল পাওয়ার পর একজনের বাসায় গিয়েছিলাম, আসলে ওই মহিলা হচ্ছে এই ছেলেরই ওয়াইফ এবং তার বাসায় আমরা গতকালকে রাত্রে গিয়েছিলাম। কিন্তু বিদ্যার কাছে এখানে কিছু একটা বিষয় অপ্রীতিকর লাগছিল। এরপরে দেখানো হয় যে সে ওই স্বামীর সাথে দেখা করার জন্য তার দোকানের অ্যাড্রেস খুঁজে বের করে এবং সেখানে চলেও যায়। সেখানে যাওয়ার পরে সে দেখতে পারে যে তার পিছে সৌম্যা দাঁড়িয়ে আছে, কিন্তু আসলে তখন সে জানতে পারে যে এইটা সৌম্যা নয়, এইটা তার যমজ বোন শেলি। তারা আসলে দুইজন টুইন্স। তারপরে শেলির সাথে কথা বলে সেখান থেকে বেরিয়ে যেতে চাচ্ছিল, আর তখনই সেখানে চলে আসে ওই মহিলা যাকে সৌম্যার বাসায় দেখেছিল। আসলে এই মহিলা এখানে বিদ্যার কাছে বলে যে সে আসলে শেলি আর সৌম্যার আম্মা হয় এবং তাদের মা মারা যাওয়ার পর থেকেই তাদেরকে তারা বড় করেছে। আসলে সেই দিন কল এই মহিলাই করেছিল। তারপরে শেলি আর সৌম্যার আম্মা তাদের সেই ছোটবেলার কাহিনী বলতে শুরু করে। সে বিদ্যার কাছে বলে যে তাদের ছোটবেলাটা কোনো রকমই স্বাভাবিক দুইটা বাচ্চার মতো ছিল না, তাদের ছোটবেলাটা অস্বাভাবিক ছিল। তারা যখন ছোট ছিল তাদের দেখাশোনা করার জন্য আমাকে নিয়ে আসা হয় এবং আমাকে নিয়ে আসার 2 বছর পরেই তাদের মা মারা যায়। কিন্তু ছোটবেলা থেকেই দুইজনের মধ্যে কখনোই বনাবনি হতো না, তারা দুইজনেই একজন আরেকজনকে দেখতে পারতো না। সৌম্যা ছিল খুবই শান্ত স্বভাবের আর অন্যদিকে শেলি ছিল খুবই চঞ্চল। সৌম্যা শান্ত স্বভাবের থাকায় তাকে তার পরিবার একটু নজরদারিতে রাখতো, কারণ সে খুবই চুপচাপ থাকতো আর তাকে নিয়ে তার বাবা মা টেনশন করত। অন্যদিকে শেলি ছিল খুবই চঞ্চল প্রকৃতির, তাই তাকে নিয়ে টেনশন করতো না, কিন্তু শেলি এগুলো দেখে আবার জেলাস ফিল করত। তারপরে শেলিকে এখান থেকে হোস্টেলে পাঠিয়ে দেয় তার বাবা। তারপরে যখন তাদের বাবা মারা গেল, এরপরে থেকে শেলি বাসায় আসা তো প্রায় বন্ধই করে দিয়েছিল। আর সৌম্যাও আস্তে আস্তে বড় হচ্ছিল, তাই সে শেলির কথা চিন্তা করা বন্ধ করে দিয়েছিল। যাই হোক, যখন সৌম্যা বড় হয়, একবার সে প্যারাগ্লাইডিং এর জন্য একটা জায়গায় গিয়েছিল
কিন্তু সে সেখানে সাহস করে উঠতে পারছিল না। আর তখনই সেখানে তার সাথে দেখা হয় ধ্রুব নামের ওই ছেলেটার, এবং কথায় কথায় সে তাকে প্যারাগ্লাইডিং এর জন্য মানিয়ে নেওয়ার পরে তাকে নিয়ে যখন হাইটের উপরে ওঠে, প্রথম প্রথম সমিয়া ভয় পেলেও পরে তার মজা লাগতে শুরু করে। এবং যখন সে প্যারাগ্লাইডিং করে নিচে নামে তখন সে ধ্রুবকে খুব জোরে একটা হাক করে এবং তাকে বলে যে তোমাকে অনেক ধন্যবাদ আমাকে নিজের সাথে পরিচয় করানোর জন্য। আসলে সমিয়া অনেক চুপচাপ হয়ে গিয়েছিল তার বাবা মা মারা যাওয়ার পরে, এমনকি শেলির সাথেও তার বন্ডিংটা তেমন একটা ভালো ছিল না, তাই তার জীবনকে উপভোগ করার মতো কোনো কিছুই ছিল না। প্রথমবার তার লাইফে খুব আনন্দের একটা অনুভূতি হয়েছে, তাই সে সেটা কিভাবে এক্সপ্রেস করবে সেটা বুঝতে পারছে না। যাই হোক, এরপরে আমাদের দেখানো হয় যে সমিয়া আর ধ্রুবের মধ্যে কোনো কিছু একটা চলতে শুরু করে এবং তারা একজন আরেকজনকে পছন্দ করতে শুরু করে। নিজেদের সাথে সময় কাটাতে তাদের খুব ভালোই লাগছিল। কিন্তু তখনই সমিয়া তাকে তার চাচা আর আম্মার সাথে দেখা করানোর জন্য তাদের দোকানে নিয়ে যায়। আর তখনই সেখানে শেলির এন্ট্রি হয়। শেলি তখন হস্টেল থেকে ফিরে এসেছিল, আর সে তখন বলে যে সে এখন থেকে এইখানেই থাকবে। কিন্তু এই কথাটা সমিয়ার একদমই পছন্দ হয় না। তারপরে আমাদের একদিন রাতের সিন দেখানো হয় যেখানে শেলি আর সমিয়া দুইজনই একসাথে বসে আছে। তখন শেলি সমিয়াকে ডাইরেক্টলি বলে যে তোর কাছে তো সব আছে, এমনকি বাড়িটাও পুরো তোর সাইডেই আছে, কিন্তু আমি এখন সেই ধ্রুবকে চাই, আমি সেই ধ্রুবকে আমার সাইডে আনতে চাই। কিন্তু সমিয়া কিছু বলতে পারে না এবং সে মনে মনে খুব ভয় পেতে শুরু করে। তারপরে দেখানো হয় যে এর পরের দিন থেকেই শেলি তার চাল চালা শুরু করে দেয় এবং ধ্রুবকে নিজের ফাঁদে ফালানোর চেষ্টা করতে থাকে। আর এগুলো দেখে সমিয়া কিছু বলতে পারে না, মনে মনে অনেক কষ্ট পায় আর জেলাস ফিল করতে থাকে। একদিন রাতে এমন হয় যে তারা তিনজন বসে খাবার খাচ্ছিল, তখন শেলি ধ্রুবকে বাজেভাবে পা দিয়ে টাচ করে এবং সেটা সমিয়াও দেখে ফেলে, কিন্তু ধ্রুবের সেটা ভালোই লাগে। সমিয়া এগুলো দেখে অনেক কষ্ট পায় এবং সে বাহিরে চলে যায়। তারপর ধ্রুব সেখানে আসে আর তাকে বলতে শুরু করে যে আমার শেলিকে পছন্দ, কারণ সে অ্যাডভেঞ্চারাস, সে আমার মতো, সে সবকিছু করতে খুব জলিভাবে করতে পছন্দ করে এবং সবসময় চেয়ারফুল থাকে। তখন এই কথাটা শোনার পরে সমিয়ার মন অনেক খারাপ হয় এবং সে অনেক কষ্ট পায়, কিন্তু সেটা প্রকাশ করতে পারে না। এরপরে দেখানো হয় শেলি আর ধ্রুব দুইজনে একদম ওপেনলি রোম্যান্স করা শুরু করে দিত এবং সেটা দেখে সমিয়ার অনেক খারাপ লাগতো, কিন্তু সে কিছুই বলতে পারতো না। যাই হোক, এইরকম চলছিল। একদিন হঠাৎ করে ধ্রুবের কাছে একটা ডিল এসেছিল। সেখানের যে ট্যুরিজম মিনিস্টার ছিল সে তার বাড়িতে এসেছিল। সেখানে আসার পরে সে তাকে একটা 500 কোটির ডিল অফার করতে চাচ্ছিল। আর তখনই তার বাসায় পার্টি হচ্ছিল, পার্টিতে শেলিও ছিল। শেলি তখন মদ খেয়ে ড্রাঙ্ক হয়ে প্রচুর নাচানাচি করে আর ধ্রুবকে টেনে নিয়ে যেতে এসেছিল, কিন্তু তখন ধ্রুব মিনিস্টারের সাথে কথা বলছিল। যখনই শেলি সেখানে তাকে নিয়ে যেতে আসে, মিনিস্টার জিনিসটা পছন্দ করে না আর তাকে বলে যে আমি ডিলটার কথা তোমাকে পরে জানাচ্ছি, এখন আমি আপাতত এখান থেকে যেতে চাই। তারপরে মিনিস্টার সেখান থেকে চলে যায় আর শেলির সাথে ধ্রুব চলে যায়। কিন্তু যখন ধ্রুব রাতের বেলা গোসল করছিল তখন তার বাবা তাকে কল দেয় আর তাকে বলে যে তুই কি গাধা নাকি, তোর জন্য এত বড় একটা ডিল আমাদের মিস হয়ে গেল, প্রায় 500 কোটি টাকার ডিল আমাদের মিস হয়ে গিয়েছে একমাত্র তোর জন্য, তোকে কে বলেছিল সেখানে পার্টি করতে। তখন ধ্রুব ভাবে যে এই ছেলের থেকে দূরে থাকতে হবে, কারণ ও আমার কোনো রকমের বেনিফিটে আসছে না। তারপরে দেখা যায় যে এর পরের দিন সমিয়ার সাথে ধ্রুব দেখা করতে যায় আর তার সাথে মিষ্টি মিষ্টি সুন্দর কথা বলতে শুরু করে আর তাকে প্যারাগ্লাইডিং এ যাওয়ার জন্য অফার করে। সমিয়া রাজি হয়ে যায়, কারণ মনে মনে সেও তাকে ভালোবাসতো। তারপরে দেখানো হয় প্যারাগ্লাইডিং এ যাওয়ার পরে ধ্রুব সমিয়াকে বিয়ের জন্য প্রপোজ করে আর সমিয়াও রাজি হয়ে যায়। এবং দেখানো হয় যে ধ্রুব প্যারাগ্লাইডিং থেকে নামার পরে শেলির সাথে গিয়ে ব্রেকআপ করে নেয়, কিন্তু শেলি তখন অনেক রেগে গিয়েছিল, কারণ সে এখানেও হেরে গিয়েছিল সমিয়ার থেকে। তারপর আমাদের দেখানো হয় যে সমিয়া আর ধ্রুবের বিয়ে হয়ে যায়, কিন্তু তখন শেলি কিছু করতে পারেনি। কিন্তু যখন তাদের আফটার পার্টি ছিল সেখানে সে হুবহু সমিয়ার মতো ড্রেস আপ করে চলে আসে, সবাই তাকেই দেখছিল। কিন্তু সেখানে সমিয়া বলে ওঠে যে তুই আমার হাজবেন্ডের থেকে দূরে থাক, কিন্তু শেলি সেটাকে পাত্তা না দিয়ে সেখানে তার হাজবেন্ডের
সৌমিয়ার সাথে ছবি তুলতে শুরু করে। সৌমিয়া ভেবেছিল যে বিয়ে হয়ে গেলে হয়তো সে এখান থেকে দূরে চলে যাবে, তাদের জীবনটা সুন্দর হয়ে যাবে, কিন্তু বরঞ্চ বিষয়গুলো আরো বেশি খারাপ হয়ে গিয়েছিল। এরপর আমাদের বর্তমানে সিন দেখানো হয় যেখানে আম্মা এই কাহিনীগুলো বিদ্যার কাছে বলছে। আম্মা বলছে যে প্রথম প্রথম বিষয়গুলো ভালো গেলেও আস্তে আস্তে জিনিসগুলো বিগড়াতে শুরু করে। সৌমিয়াকে ছোট ছোট কারণেই মারতে শুরু করে। একদিন এমন হয়েছিল যে শেলি তাদের বাসায় ছিল এবং সেখানে সেই মিনিস্টারও ছিল, ট্যুরিজম মিনিস্টার, এবং যখন খাবারে মরিচের পরিমাণটা একটু বেশি হয়ে যায় তাই সে খেতে পারছিল না। সেই ট্যুরিজম মিনিস্টার ওই খাবারটা না খেতে পেরে সেখান থেকে চলে গিয়েছিল। হয়তো খাবারটাতে শেলি কোনো কিছু করেছিল, বাট যাই হোক সেখানে দোষটা গিয়ে পড়ে সৌমিয়ার ওপর, আর সৌমিয়াকে ধ্রুব মারতে শুরু করে। এভাবেই তাদের দিন যাচ্ছিল। তারপরে যখন তারা হসপিটালে যাচ্ছিল সেখানে বিদ্যা চলে আসে। বিদ্যা বলে, তোমাকে তো আমাকে প্রুফ দিতে হবে, তাহলেই আমি এটা প্রমাণ করতে পারবো। কিন্তু আসলে সৌমিয়া এটা চাইতো না, তাই সে তার বিদ্যার কথায় লক্ষ্য না করে সেখান থেকে চলে যায়। কিন্তু বিদ্যা মনে মনে বলে যে তাকে এই ব্যাপারে কোনো কিছু একটা করতে হবে। তারপরে আমাদের দেখানো হয় ধ্রুব বিদ্যার পুলিশ স্টেশনে চলে গিয়েছে এবং সেখানে গিয়ে তাকে বলছে যে আমার বাবা এখানকার যত বড় বড় মিনিস্টার আছে সবাইকে চেনেন। আপনি যে আমার ওয়াইফকে এমনভাবে উস্কানি দিচ্ছেন এবং আমার বিরুদ্ধে তাকে খেপাচ্ছেন, এইসব কিন্তু আমি জেনে গিয়েছি। আপনি যদি ফার্দার এমন কিছু করেন তাহলে আমি আমার বাবাকে বলিয়ে আপনাকে এখান থেকে খুব দূরে পাঠানোর ব্যবস্থাও সহজে করতে পারি। তখন বিদ্যা তার কথাগুলো শুনছিল কিন্তু তাকে কোনো কড়া জবাব দিতে পারছিল না। সে শুধু মনে মনে ভেবেই যাচ্ছিল। এর পরের দিনের দৃশ্য আমাদের দেখানো হয় যেখানে আমরা দেখতে পারি শেলি আর যে আম্মা রয়েছে তাদের দুইজনের মধ্যে একটা কনভারসেশন হচ্ছে। সেই আম্মা শেলিকে বলছে যে ধ্রুব খুব দানবের মতো আচরণ করে যখন সে রেগে যায়। সে প্রচুর সৌমিয়াকে মারে এবং তাকে প্রচুর ভাবে আহত করে দেয়, কিন্তু শেলি এটা বিশ্বাস করে না, কারণ তার সামনে সে দেখছিল যে ধ্রুব আর সৌমিয়া দুইজনে খুব কাছাকাছি আছে এবং তাদের ম্যারিড লাইফটাও দেখে মনে হচ্ছে যে তাতে কোনো সমস্যা নেই। তারপরে আমাদের দেখানো হয় যে ধ্রুব তার ওয়াইফ সৌমিয়া আর শেলিকে নিয়ে বাইরে যায়। সেখানে যাওয়ার পরে ধ্রুব আর শেলি যখন ড্রিঙ্ক করে তারা দুইজন একে অপরের কাছাকাছি আসতে শুরু করে। যাই হোক সেখানে সিনটা কাট হয়ে গেলে এর পরের দিনের দৃশ্য আমাদের দেখানো হয় যেখানে ধ্রুব সৌমিয়ার কাছাকাছি আসতে শুরু করে আর সৌমিয়া তাকে বলে যে সে একটা বাচ্চা চায়, কিন্তু ধ্রুব সেটা শোনে না এবং তখন অনেক বেশি রেগে যায়। সে বলে যে আমি বাচ্চার জন্য মোটেও প্রস্তুত না এবং এখন আমি এরকম কিছুই চাইছি না। কিন্তু সৌমিয়া তাকে বলে যে আমি একটা বাচ্চা চাই। সে খুব আবদার করে বলে, কিন্তু ধ্রুব উল্টা তার উপর রাগ করে বসে এবং তাকে মারতে শুরু করে। একটা পর্যায়ে এমন হয় যে তাকে মারতে মারতে সে সেন্সলেস করে ফেলে। যখন সৌমিয়ার জ্ঞান ফিরে আসে তখন সে পুলিশের কাছে যাওয়া বাদ দিয়ে উল্টো মেকআপ দিয়ে নিজের ক্ষতগুলোকে ঢাকতে শুরু করে। আসলে সে বুঝতেই পারছিল না যে তার সাথে কি হচ্ছে এবং এইরকমটাই বা কেন হচ্ছে। সে তো খারাপ কোনো কিছু করেনি। এরপরে দেখা যায় বিদ্যাও একদিন সৌমিয়াকে দেখে ফেলে। তার এরকম বিধ্বস্ত অবস্থা দেখে সে ঘাবড়ে যায় আর সে মনে মনে বলে যে তার কিছু একটা করা উচিত। তারপরে দেখা যায় যে বিদ্যা এটা ইনভেস্টিগেট করার ক্ষেত্রে নেমে পড়ে। তখন সে জানতে পারে তার কনস্টেবলের কাছ থেকে যে ধ্রুব সে মোটেও একজন ভালো মানুষ নয়। সে আসলে আগে হরিয়ানাতে থাকতো এবং সেখানে বিভিন্ন ধরনের খারাপ কাজকর্মে জড়িয়ে গিয়েছিল, যার কারণে সেখান থেকে সে পালিয়ে এখানে চলে এসেছে এবং অনেক বছর ধরে এখানেই থাকছে। তো এরপর আমাদের দেখানো হয় যে ধ্রুব আর আম্মার মধ্যে কথোপকথন হচ্ছে। আম্মা ধ্রুবকে বলছে যে তুমি যে সৌমিয়াকে এমন ভাবে মারছো, তুমি যদি আজকের পর থেকে ওকে আর এরকম ভাবে আঘাত করার চেষ্টা করো তাহলে আমি পুলিশের কাছে গিয়ে বলে দেব যে তুমি সৌমিয়াকে টর্চার করো এবং তোমার কারণে ওর শরীরে এত আঘাতের দাগ। তখন ধ্রুব বলে যে আপনি কি ভাবছেন যে আমি এখান থেকে বেরিয়ে আসতে পারবো না? আপনি যদি আমার নামে এরকম কিছু বলেন তাহলে আমিও সৌমিয়াকে পাগল বানিয়ে দিব, কারণ সে ডিপ্রেশনের ওষুধ খায় এবং এইটা যদি কাউকে আমি দেখাই তাহলে এটা প্রমাণিত হয়ে যাবে সে মেন্টাল পেশেন্ট। তখন আম্মা কিছু বলতে পারে না আর সৌমিয়া উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবকিছুই শুনে ফেলে। সে খুব কষ্ট পায় কারণ ধ্রুব তার ব্যাপারে এইসব কিছু ভাবে, এটা সে ভাবতেও পারেনি। আসলে সে খুব ভেঙে পড়েছিল, সে কোথায় যাবে কিছু বুঝতে পারছিল না। তারপরে সে সেখান থেকে শেলির দোকানে চলে আসে। শেলি তাকে দেখে চমকে যায়। তার এইরকম অবস্থা দেখে সে কি বলবে কিছু বুঝতে পারছিল না। তারপরে সেখান থেকে সিন শিফট হয় আর আমাদের দেখানো হয় যে ধ্রুব
জেনে গিয়েছে যে বিদ্যা তার নামে ইনফরমেশন কালেক্ট করছে। তারপরে সে সোজা বিদ্যার বাসায় চলে যায়। সেখানে যাওয়ার পরে বিদ্যাকে হুমকি দেয় এবং সেখানে তাদের মধ্যে হাতাহাতি পর্যন্ত হয়ে যায়। তারপরে দেখানো হয় ধ্রুব যখন বাইরে আসে তার গাড়ির মধ্যে শেলিও বসেছিল। শেলি ধ্রুবকে জিজ্ঞেস করে, আসলে কি তুমি আমার বোনকে মারোনি? তখন ধ্রুব বলে যে আমি ওকে কেন মারবো, ওকে মেরে আমার কি লাভ, তোমার বোন নিজেই একটা সাইকো। তারপরে দেখানো হয় যে তারা দুইজন এখন বর্তমানে খুব কাছাকাছি চলে এসেছে। তারপরের দিন ইন্সপেক্টর বিদ্যা ধ্রুব এবং তার স্ত্রীকে পুলিশ স্টেশনে ডেকে নিয়েছে। পরে তাকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং সৌমিয়াকেও জিজ্ঞাসাবাদ করা হয় যে তোমার হাজবেন্ড কি তোমাকে মারে? তখন সৌমিয়া ডাইরেক্ট মুখের উপর বলে দেয় যে না, আমার হাজবেন্ড আমাকে মারে না, এমনকি আমরা বাচ্চাও প্ল্যান করছি। তারপরে আমাদের দেখানো হয় যে সৌমিয়া আর ধ্রুব বাড়িতে চলে যায়। বাড়িতে যাওয়ার পরে সৌমিয়া ধ্রুবকে বলে যে আমরা কি নতুন করে আবার সবকিছু শুরু করতে পারি না? আমরা আগে যেমন প্যারাগ্লাইডিং করতাম সেরকম ভাবে কি আবার প্যারাগ্লাইডিং করে আমাদের জীবনটাকে নতুন ভাবে শুরু করতে পারি না? তখন ধ্রুব বলে ঠিক আছে, কালকে তো হোলির উৎসব, এরপরে আমরা প্যারাগ্লাইডিং করতে যাব। তারপরে দেখানো হয় যে হোলির উৎসবে শেলির সাথে ধ্রুব অনেক ঘনিষ্ঠ হয়ে যায় এবং তাদের কিছু খুব কাছের মোমেন্ট দেখানো হয়। তারপরে আমাদের দেখানো হয় যে এই সবকিছু সৌমিয়াও দেখছিল, কিন্তু সে কোনো কিছু বলে না। সে যখন সুযোগ পায় সে বলে যে চলো এখন আমরা প্যারাগ্লাইডিং এ যাই। এবং প্যারাগ্লাইডিং এ যাওয়ার পরেই যে দৃশ্যটা দেখানো হয় সেটা একদম আমরা শুরুতে দেখেছিলাম, যে এখানে আমরা দেখতে পাই যে সৌমিয়া প্যারাগ্লাইডিং করার সময় পড়ে যাচ্ছে এবং ধ্রুব পড়ে যাচ্ছে, আর সব মানুষ তাদের ভিডিও ধারণ করছে এবং সিনটা এরকম দেখাচ্ছিল যে সৌমিয়াকে ধ্রুব ধাক্কা দিয়ে ফেলে দিচ্ছে। যাই হোক, তাদেরকে যেন তেনভাবে উদ্ধার করা হয় এবং তখনই দেখানো হয় যে বিদ্যা তখন ধ্রুবকে একটা থাপ্পড় মেরে দেয়, কারণ সেটা দেখে মনে হচ্ছিল যে ধ্রুব সৌমিয়াকে সেখান থেকে ফেলে দেওয়ার চেষ্টা করছে। যাই হোক, তারপরে তো ধ্রুবকে পুলিশ স্টেশনে নিয়ে যাওয়া হয় আর তাকে আটকে রাখা হয় এবং তার কথায় কেউই বিশ্বাস করছিল না, বরঞ্চ সবাই সৌমিয়ার কথায় বিশ্বাস করছিল। তারপর আমাদের দেখানো হয় যে পুলিশ ইন্সপেক্টর, যে হচ্ছে বিদ্যার সিনিয়র অফিসার, সে তাকে ডেকে পাঠায়। যখন বিদ্যা তার সেখানে যায় সে বলে যে এই কেসটা এখন আমরা কোন উকিলকে দিতে পারি? তখন বিদ্যা বলে, স্যার আমিও তো ওকালতি করেছি, তাই আমি এই কেসটা হ্যান্ডেল করতে চাই। তারপরে দেখানো হয় যে বিদ্যা সব ধরনের এভিডেন্স জোগাড় করে কোর্টে পৌঁছে যায় এবং সৌমিয়াকে নির্দোষ প্রমাণিত করার জন্য সে নিজের সর্বোচ্চ এফোর্টটা দেয়। সে জাজকে বলে যে সৌমিয়াকে অনেকদিন যাবতই ধ্রুব খুব মারধর করত এবং খুব ছোট ছোট বিষয় নিয়ে তাকে খুবই অত্যাচার করত। এখন ধ্রুবের যে উকিল রয়েছে সে বলে ওঠে যে আসলে তো বিষয়টা এইরকম না, সৌমিয়া হচ্ছে একজন মানসিক রোগী। এবং ধ্রুব সেটা বলে যে অনেকদিন যাবতই সে মানসিক সমস্যায় ভুগছে এবং যে কোনো কিছু হলেই তার মনে হয় যে আমি তাকে মেরেছি এবং কোনো কিছু নিয়েই আমি তাকে মারিনি। সে যদি পড়েও যায় তখনও তার মনে হয় যে আমি তাকে মেরেছি। সে ওষুধগুলো খেলে তখন তার মেন্টাল স্টেবিলিটি ফিরে আসে। তারপরে দেখানো হয় যে সে জাজকে বিভিন্ন ধরনের সৌমিয়ার মেডিকেল রিপোর্ট এবং তার ঔষধের যে হিস্ট্রি রয়েছে সেসবের পেপার সাবমিট করে। জাজ এগুলো দেখে, কিন্তু সে মন্তব্য দেওয়ার আগেই সেখানে একটা মেয়েকে পাঠানো হয়, যে মেয়েটা মূলত ওই ভিডিওটা ধারণ করেছিল প্যারাগ্লাইডিং থেকে পড়ার সময়টার। আসলে সেই ভিডিওটা দেখে মনে হচ্ছিল যে ধ্রুব সৌমিয়াকে ধাক্কা দিয়ে ফেলে দিচ্ছে এবং এইটা ধরেই আসলে বিদ্যা প্রমাণ করে দেয় ধ্রুবই মেইন কালপ্রিট। সেখানে বিদ্যা বলে যে ধ্রুব অনেক ধরনের ক্রাইম করেছে এবং সৌমিয়ার থেকেও সে বোর হয়ে গিয়েছিল। তখন জজ ধ্রুবকে অ্যাটেম্পট টু মার্ডারের জেরে 12 বছরের কারাদণ্ড প্রদান করে। সেখানে সবাই খুশি ছিল। বিদ্যা ধ্রুবকে শাস্তি দিতে পেরে খুব খুশি হয়েছিল, কারণ সে ভেবেছিল যে সৌমিয়া খুবই ইনোসেন্ট একটা মেয়ে যাকে এতদিন যাবৎ টর্চার করা হচ্ছে। তারপরে আমাদের দেখানো হয় যে বিদ্যা একটা কিছু খেয়াল করে। সে দেখতে পায় যে শ্যালি সৌমিয়াকে ইশারা করছে এবং তারা দুইজন কোনো কিছু একটা লুকোনোর চেষ্টা করছে। সেইটা বসে বসে বিদ্যা ভাবতে থাকে যে সে কি ভুল মানুষকে শাস্তি দিয়ে দিল, এখানে কি কোনো কড়া ছুটে গিয়েছে যেটা সে বুঝতে পারছে না। তারপর সে আবারও ইনভেস্টিগেট করা শুরু করে এবং দুই বোনের উপর নজর রাখতে শুরু করে, কিন্তু সে কোনো কিছু পায় না। তারপর সে শেলির কাছে যায়, শেলিকে ডাইরেক্ট জিজ্ঞেস করে, তোমরা দুই বোন যে আমাকে প্ল্যান করে মহড়া বানিয়েছো এবং নিজেদের স্বার্থ হাসিল করেছো, এই জিনিসটা কিন্তু আমি বুঝতে পেরেছি এবং তোমরা আমার থেকে কি লুকাচ্ছ সেটা অন্তত আমাকে বলো। কিন্তু শেলি তাকে কিছুই বলে না। সে আবারও ইনভেস্টিগেট করতে থাকে এবং শেষমেশ সে ওই যে ভিডিও ফুটেজগুলো থাকে বিভিন্ন সিসিটিভি ক্যামেরার, যেখানে শেলি
এবং সমিয়া গিয়েছিল সেগুলো বের করতে শুরু করে। তারপরে দেখানো হয় যেই দিন প্যারাগ্লাইডিং করতে গিয়েছিল তারা, সেই দিনের একটা ফুটেজ তাদের চোখের সামনে আসে, যেখানে তারা এক রাস্তা দিয়ে যাওয়ার কথা ছিল, অর্থাৎ ধ্রুব আর সমিয়ার এক রাস্তা দিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু তারা ওই দিক দিয়ে না গিয়ে মার্কেটের রাস্তা দিয়ে গিয়েছিল। জিনিসটা তার কাছে ভালো লাগে না। সে ধ্রুবকে ডেকে নিয়ে আসে এবং তাকে জিজ্ঞাসাবাদ করা শুরু করে। তখন একটা ভালো এভিডেন্স বেরিয়ে আসে। সেখানে তারা জানতে পারে যে সেই রাস্তার মধ্যেই শেলি আর সমিয়ার যে দোকান রয়েছে সেইটা পড়ে। তো সেখানে তারা দুইজন গিয়ে এক্সচেঞ্জ হয়ে গিয়েছিল, অর্থাৎ শেলি সমিয়ার কাপড় পরে সমিয়া হয়ে গিয়েছিল এবং সমিয়া শেলির কাপড় পরে শেলিতে পরিণত হয়ে গিয়েছিল। তারপরই ধ্রুবের সাথে সমিয়া রূপে শেলি চলে যায়, আর সে নিজের জীবনের তোয়াক্কা না করে নিজের বোনকে বাঁচানোর জন্য এইরকম একটা অ্যাক্ট করে বসে এবং ধ্রুবকে ফাঁসিয়ে দেয়। এই সব কিছু জানার পরে বিদ্যা বলে যে তুই যদি এই কথাগুলো আমাকে আগে বলতি তাহলে আজকে তোকে জেল খাটতে হতো না। তারপরে দেখা যায় যে বিদ্যা সেখান থেকে চলে যায় এবং শেলির সাথে আর সমিয়ার সাথে দেখা করতে যায়। সেখানে যাওয়ার পরে শেলি তাকে বলে যে আমরা কি করতাম, আমাদের কাছে করার মতো আর কি ছিল। তখন বিদ্যা বলে যে আমি কেসটা রিওপেন করব। তখন শেলি বলে যে ধ্রুব তো আসলেই সমিয়াকে মারতো এবং আমাদের কাছে তো কোনো প্রমাণ ছিল না, তাই আমরা পাবলিকের সামনে পুরো নাটকটা সাজিয়েছি যেন ধ্রুবের বিপক্ষে আমরা একটা প্রমাণ জোগাড় করতে পারি। তারপরে দেখা যায় বিদ্যা সেখান থেকে চলে যায় এবং কেসটা রিওপেন করার জন্য আবারও লেগে পড়ে। যখন তারা কোর্টে গিয়েছিল কেসটা রিওপেন করার জন্য, তখন বিদ্যা সেই উইটনেস বক্সে দাঁড়িয়ে কথা বলতে শুরু করে। সে বলে যে ইয়োর অনার, আমি গিলটি, কারণ আমি আমার মাকে মেরেছি। তখন সবাই হঠাৎ করে চমকে যায় যে সে এগুলো কি বলছে। তখন শেলি বলতে শুরু করে যে আমরা যখন ছোট ছিলাম তখন আমরা ভাবতাম যে আমার বাবা এবং মায়ের সম্পর্কটা খুবই সুন্দর এবং মিষ্টি, কিন্তু যখন আস্তে আস্তে আমরা লক্ষ্য করতে শুরু করলাম তখন দেখা গেল যে আমার বাবা আমার মাকে প্রচুর পরিমাণে টর্চার করত এবং তাকে অনেক মারতো, তার হাত পুড়িয়ে দিত, তাকে আঘাত করত, তাকে বেল্ট দিয়ে মারত। আর আমাদেরই উচিত এর বিরুদ্ধে প্রোটেস্ট করা। তার এই কথাগুলো শুনে বিদ্যারও মাইন্ড চেঞ্জ হয়ে যায়। সে আর কিছু বলতে পারে না এবং কেসটাও রিওপেন করতে পারে না। আর এখানে মুভিটা শেষ হয়ে যায়, অর্থাৎ ধ্রুবের 12 বছরের জেল হয়ে যায়। আসলে মুভিটা ডোমেস্টিক ভায়োলেন্স নিয়ে কথা বলেছে। আসলে ডোমেস্টিক ভায়োলেন্স কতটা ভয়ানক হতে পারে সেটাই এই মুভিতে দেখানো হয়েছে। মুভিটা কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদের জানাবেন এবং এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। যদি মুভিটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। আর এরকম আরো মুভির সিরিজের এক্সপ্লেনেশন পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।